জাতি ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। বিসমিল্লাহির রহমানির রহিম। মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের প্রি টেস্ট পর্বের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন। এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি তোমরাও ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, আমি কথা বলছি মনিরুল ইসলাম, প্রভাষক বাংলা, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের আজকের পাঠ বাংলা ভাষার ব্যাকরণ নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের অধ্যায় তৃতীয় এবং একাদশ পরিচ্ছেদের শব্দের শ্রেণী বিভাগ। প্রিয় শিক্ষার্থী, দশম শ্রেণীর প্রি টেস্ট পর্বের বাংলা দ্বিতীয় পত্রের মোট 10টি ক্লাস অনুষ্ঠিত হবে। আজ তোমাদের চতুর্থ ক্লাস। প্রিয় শিক্ষার্থী, বাংলা দ্বিতীয় পত্রের প্রি টেস্ট পরীক্ষার সিলেবাস তোমরা ইতিপূর্বেই পেয়েছো। সেখান থেকে তোমরা দেখতে পাচ্ছ শব্দের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করছি আমি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সিলেবাসের দ্বিতীয় অংশ নির্মিতি অংশের যে প্রেক্ষাপট তোমরা দেখতে পেলে, তোমরা ইতিপূর্বেই এটা ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করেছো, এটা আমরা নিশ্চিত বলতে পারি। প্রিয় শিক্ষার্থী, আর দেরি নয়, আমরা সরাসরি পাঠে চলে যাচ্ছি। কিছু ছবি দেখে আজকের পাঠ অনুমান করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আমার বাংলা ভাষা কোথা থেকে এলো? তোমরা কি বলতে পারো? প্রিয় শিক্ষার্থী, বাংলা ভাষার এই বিশাল শব্দ ভান্ডার আমরা কিভাবে পেয়েছি? তোমরা কি বলতে পারো কেউ? প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠ্য বইয়ের কোন পাঠের সাথে ছবিগুলোর সাথে সম্পর্ক রয়েছে বা কথাগুলোর সম্পর্ক রয়েছে? তোমরা কি কিছু গেস করতে পারো? হ্যাঁ শিক্ষার্থী, তোমরা অনুমান করতে থাকো। প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠ অনুমান। হ্যাঁ, তোমরা সঠিকভাবে বলতে পারবে যে নানান দেশের সংস্পর্শে পাওয়া এসব শব্দগুলো আমরা আপন করে নিয়েছি। কখনো পরিবর্তন, কখনো পরিবর্ধন, কখনো বা সরাসরি। তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, দেশি শব্দ এবং বিদেশি শব্দ, এগুলো আমরা বিভিন্ন উপায়ে সংস্পর্শে আমরা এগুলো পেয়েছি। এই শব্দগুলো আমাদের শব্দের ভান্ডার। প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠ ঘোষণায় তোমরা গেস করেছো, অর্থাৎ অনুমান করেছো? তোমরা কি বলতে পারবে আজ আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি? ঠিক ধরতে পেরেছো, আমরা শিখছি বাংলা ব্যাকরণ অংশের বাংলা দ্বিতীয় পত্রের শব্দের শ্রেণী বিভাগ। হ্যাঁ, তোমরা শিক্ষার্থী, তোমরা সঠিক অনুমান করেছো। আজকের পাঠ শব্দের শ্রেণী বিভাগ। প্রিয় শিক্ষার্থী, দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের যে শব্দের শ্রেণী বিভাগ সম্পর্কে আজকে শিখন ফল উপযোগী দক্ষতায় শব্দ কাকে বলে তা বলতে পারবে। শব্দের শ্রেণী বিভাগ বলতে পারবে, গঠনমূলক শব্দের শ্রেণী বিভাগ ব্যাখ্যা করতে পারবে, অর্থমূলক শব্দের শ্রেণী বিভাগ উল্লেখ করতে পারবে, শব্দের অর্থমূলক শ্রেণী উল্লেখ করতে পারবে, শব্দের ব্যবহারিক অর্থ এবং উৎপত্তিগত অর্থ শনাক্ত করতে পারবে, বাক্যে সঠিক শব্দ ব্যবহার করতে পারবে এবং উৎস ও উৎপত্তি অনুসারে শব্দের শ্রেণীবিভাগ উল্লেখ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, এই পাঠ শেষে এগুলো তোমরা শিখতে পারবে। এখন আমরা দেখব শব্দ কি এবং শব্দের শ্রেণীবিভাগ। এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে যখন একটি পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে। যেমন কলম, কলমকে ভেঙে ক যোগ ল যোগ ম পাশাপাশি বসে অর্থ প্রকাশ পেয়েছে। কিন্তু যদি মকল লিখে তাহলে পাশাপাশি বসালেও এর অর্থ পাওয়া যায় না বা অর্থ হয়নি। এ কারণে যেসব অর্থপূর্ণ ধ্বনি বা বর্ণ
পাশাপাশি বসে যদি অর্থ প্রকাশ করে তবেই তা শব্দ হবে। শব্দের বিভিন্ন প্রকারভেদ রয়েছে, তার মধ্যে গঠনমূলক শব্দের শ্রেণীবিভাগ দুই প্রকার, যথা মৌলিক শব্দ এবং সাধিত শব্দ। অর্থমূলক শব্দের শ্রেণীবিভাগ তিন প্রকার, যথা যৌগিক শব্দ এবং রূঢ়ি শব্দ এবং রূঢ় শব্দ। এবং উৎস অনুসারে শব্দের শ্রেণীবিভাগ পাঁচ প্রকার, তৎসম শব্দ, অর্ধতৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। প্রিয় শিক্ষার্থী, আমরা তিন প্রকারের শব্দের শ্রেণীবিভাগের আলোচনায় এখন আমরা আছি গঠনগতভাবে শব্দের শ্রেণীবিভাগ দেখে নেওয়া যাক। প্রিয় শিক্ষার্থী, গঠনমূলক শব্দের শ্রেণীবিভাগ দুই প্রকার, যথা মৌলিক শব্দ এবং সাধিত শব্দ। এসো আমরা মৌলিক শব্দ কি জেনে নেই। যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না সেগুলোকে মৌলিক শব্দ বলা হয়। যেমন গোলাপ, এই শব্দটি বিলুপ্ত করলে কোনো শব্দের অর্থ থাকবে না। সুতরাং এই গোলাপ, নাক, লাল, তিন ইত্যাদি এগুলো হচ্ছে মৌলিক শব্দ। এরকম আরো 5টি শব্দ তোমরা অনুমান করে রাখো এবং খাতায় লিপিবদ্ধ করে রাখবে। সাধিত শব্দ, যেসব শব্দকে বিশ্লেষণ করা হলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায় সেই সব শব্দগুলোকে সাধিত শব্দ বলে। যেমন এর সাধিত শব্দ গঠনের উপায় সমাসবদ্ধ হয়ে প্রত্যয় যোগে এবং উপসর্গ যোগে। যে সকল শব্দ সমাসবদ্ধ হয়ে গঠিত হয় তাদেরকে সমাসবদ্ধ হয়ে সাধিত শব্দ বলে। যেমন চাঁদ মুখ, যার চাঁদ মুখ, নীল আকাশ, যা যে নীল আকাশ। এরূপ 5টি শব্দ তোমরা অনুমান করতে থাকো। প্রিয় শিক্ষার্থী, গঠনমূলক শব্দের শ্রেণী বিভাগে রয়েছে মৌলিক শব্দ। এই শব্দ কি কোনোভাবে আলাদা করা যায় না, আলাদা করলে এর কোনো অর্থ পাওয়া যাবে না, সেগুলো হচ্ছে মৌলিক শব্দ। যেমন গোলাপ, নাক, লাল ইত্যাদি মৌলিক শব্দগুলো হচ্ছে ভাষার মূল উপকরণ। এগুলো অবিভাজ্য এবং সুস্পষ্ট অর্থযুক্ত। এগুলোকে ভাগ করা যায় না। এরূপ কয়েকটি শব্দ অনুমান করে রাখো। এখন আমরা দেখব সাধিত শব্দ। যেসব শব্দকে ভেঙে আলাদা করা যায়, অর্থাৎ শব্দটিকে ভাঙলে আলাদা অর্থ পাওয়া যায়, তাকে সাধিত শব্দ বলে। যেমন গোলাপি, এখানে গোলাপ মূল শব্দ, এর সাথে দীর্ঘ ই যুক্ত হওয়ায় গোলাপি সন্নিবেশিত হয়েছে, তাহলে আমরা সাধিত শব্দ পেয়েছি। প্রশাসন, প্রশাসন, এখানে উপসর্গ, প্রশাসন মূল শব্দ, এর এখন আমরা প্রশাসন পেলাম, এটি হচ্ছে সাধিত শব্দ। এখানে গোলাপ এবং শাসন দুটোই আলাদার অর্থ রয়েছে, তোমরা বুঝতেই পারছো। প্রিয় শিক্ষার্থী, আমরা খুব মনোযোগ সহকারে আটসাট হয়ে বসবো, তাহলেই মনোযোগ সহকারে পড়লেই তোমাদের সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে বুঝতে পারবে। সাধিত শব্দ গঠনের প্রক্রিয়া সমূহ বিভিন্ন প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মধ্যে রয়েছে সমাসবদ্ধ হয়ে সাধিত শব্দ। এগুলো সমাসবদ্ধ হয় যে সব সাধিত শব্দ গঠিত হয়, চাঁদ মুখ, নীল আকাশ ইত্যাদি। এরূপ প্রত্যয় যোগে ডুব যোগ উরি, ডুবুরি, এখানে উরি ডুব কৃত প্রত্যয়। চলন্ত, চল যোগ অন্ত, চলন্ত, এটাও কৃত প্রত্যয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা প্রত্যয় যোগে শব্দ গঠনের নিয়মও শিখে গেলে। উপসর্গ যোগে প্রশাসন, ইতিপূর্বে আমরা দেখেছি এটি। গড় মিল, এখানে গড় উপসর্গ, মিল হচ্ছে মূল শব্দ। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে উপসর্গ শব্দের মূল শব্দের পূর্বে বসে শব্দ গঠিত হয়। এরূপ প্রভাত ইত্যাদি। এরূপ 5টি শব্দ আরো অনুমান করে রাখো এবং খাতা লিপিবদ্ধ করে রাখবে। প্রিয় শিক্ষার্থী, শব্দ গঠনের বিভিন্ন প্রক্রিয়াগুলো আমরা এখন একে একে দেখব। বর্ণের সাথে বর্ণের মিলন অর্থাৎ সন্ধি, ব্যঞ্জনের সাথে কার যুক্ত হয়ে সন্ধি, ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন বা ফলা যুক্ত হয়ে যুক্ত বর্ণ, শব্দের শেষে বিভক্তি যুক্ত করে হতে পারে, সন্ধির সাহায্যে হতে পারে। শব্দের শুরুতে উপসর্গ যোগ, তোমরা জানো যে উপসর্গ শব্দের শুরুতেই বসে। উপসর্গ যোগে শব্দের শেষে প্রত্যয় যোগে, প্রত্যয় শব্দের শেষে ব্যবহৃত হয়। পদের দ্বিরুক্তির মাধ্যমে, দ্বিরুক্তি পদ এবং সমাসের সাহায্যে। ধনাত্মক শব্দ দ্বিরুক্তির আরেক ধনাত্মক শব্দের মাধ্যমে এবং ব্যবহৃত শব্দকে সংক্ষেপ করে। এরূপ কয়েকটি প্রক্রিয়া আমি এখানে উপস্থাপন করলাম। প্রিয় শিক্ষার্থী, তোমরাও এগুলো নিয়ে আলোচনা ভালো করে বোঝার চেষ্টা করবে। কোনো কোশ্চেন থাকলে আমার ইনবক্স করবে। প্রিয় শিক্ষার্থী,
আমরা এখন দেখব অর্থমূলক শব্দের শ্রেণী বিভাগ। যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থাৎ উৎসগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই থাকে, উৎস যে অর্থ থাকবে, ব্যবহারিক ব্যবহার একই রূপ ব্যবহার হবে, সেরূপ শব্দ হচ্ছে যৌগিক শব্দ। এরূপ গই যোগ নক, গায়ক, গই শব্দের অর্থ হচ্ছে গান করে, এর উৎস এবং ব্যবহারিক অর্থ একই রকম, অর্থাৎ অভিধানে যা আছে বাস্তবেও তাই। গই হচ্ছে গান, তাহলে যিনি গান করেন তাকেই গায়ক বলা হয়। প্রিয় শিক্ষার্থী, উৎস অনুসারে এবং ব্যবহারিক শব্দ একই অর্থ, সুতরাং এটি যৌগিক শব্দ। এরূপ কর্তব্য ক্রি যোগ তব্য, ক্রি শব্দের অর্থ হচ্ছে যা করা উচিত, তাহলে উৎপত্তিগত অর্থ আর ব্যবহার হচ্ছে কর্তব্য যা করা উচিত তাই, তাহলে উৎস এবং ব্যবহারিক অর্থ একই হওয়ার কারণে এটি যৌগিক শব্দ। এরূপ হচ্ছে বাবুয়ানা, মধুর, দৈত্য, দুহিতা, চিকামারা। চিকামারা চিকামারা হচ্ছে দেয়াল লিখন। এরূপ উৎস অনুসারে ব্যবহারিক আমরা দেখতে পাচ্ছি যে চিকামারা হচ্ছে দেয়ালি লিখন, এটিও যৌগিক শব্দ। আমরা কয়েকটি যৌগিক শব্দের উদাহরণ সহ ব্যাখ্যা বিশ্লেষণ আমরা দেখে নিলাম। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। অর্থমূলক শব্দের শ্রেণী বিভাগ। প্রিয় শিক্ষার্থী, আমরা ক অংশে আছি। রুরো বা রুরি শব্দ, যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থাৎ উৎস অনুসারে যে অর্থ এবং ব্যবহারিক অর্থ একই রকম নয়, অর্থাৎ উৎস অনুসারে যে অর্থ, ব্যবহারিক অর্থ ভিন্ন অর্থ প্রকাশ করলে তাকে রুরো বা রুরি শব্দ বলে। যেমন হস্তি, হস্তযোগ ইন, হস্ত শব্দের অর্থ হচ্ছে যার হাত আছে। হস্তি উৎসগত হাত, হাত ব্যবহৃত না হয়ে একটি পশু বিশেষ অর্থাৎ হাতিকে বোঝানো হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে হস্ত হচ্ছে হাত আর হস্তি হচ্ছে হাতি। তাহলে উৎস অনুসারে এবং ব্যবহারিক অর্থ ভিন্ন হওয়ার কারণে এটি রুরো বা রুরি শব্দ। এরূপ বাঁশ যোগ ই, বাঁশি, বাঁশি হচ্ছে একটি বাদ্যযন্ত্র বিশেষ, বাঁশ হচ্ছে একটি উদ্ভিদ, একটি গাছ বিশেষ। ব্যবহারিক অর্থ বাদ্যযন্ত্র এবং বাঁশ না বুঝিয়ে বাঁশি একটি বাদ্যযন্ত্রকে বোঝানো হয়েছে, এই জন্য এটি রুরো বা রুরি শব্দ। প্রিয় শিক্ষার্থী, প্রবীণ, যে ভালো বীণা বাজায়, ব্যক্তিকে না বুঝিয়ে বয়স্ক ব্যক্তিকে বোঝায়। বীণ শব্দের অর্থ হচ্ছে যে বীণা, প্রবীণ হচ্ছে বীণা যিনি ভালো বাজান, কিন্তু উৎপত্তিগত অর্থের অনুযায়ী না হয়ে ব্যবহারিক অর্থ হচ্ছে একজন বয়স্ক ব্যক্তিকে বোঝানো হয়েছে, এই কারণে এটি একটি রুরো বা রুরি শব্দ। এরূপ সন্দেশ, প্রত্যয়গত অর্থে সংবাদ বা খবরকে না বুঝিয়ে মিষ্টি বিশেষ বোঝানো হয়েছে। পূর্বে সন্দেশ শব্দের অর্থ হচ্ছে সংবাদ বোঝানো হতো। অর্থমূলক শব্দের শ্রেণী বিভাগে রয়েছে গ যোগ রুরো শব্দ, যেসব শব্দ লোক প্রচলিত অনেকগুলো অর্থের মধ্যে একটি বিশেষ অর্থকে প্রকাশ করে তাকে যোগ রুরো বলে। প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতেই পারছো যোগ রুরো যে একটি বিশেষ অর্থকে বোঝানো হবে। যেমন পঙ্কজ, কাদায় জন্মে যা তাই হচ্ছে পঙ্কজ, কিন্তু কাদায় তো শৈবাল, শালুক, নানা উদ্ভিদ জন্মে, কিন্তু এর একটিকেও না বুঝিয়ে পদ্ম ফুলকেই বোঝানো হয়েছে পঙ্কজ। পঙ্কজ শব্দের অর্থ আমরা যেটা পেলাম সেটা হচ্ছে প্রচলিত অর্থ, অনেকগুলো অর্থ রয়েছে, যে কাদায় যা জন্মে, কাদায় অনেক কিছু জন্মায়, সেগুলো হচ্ছে শৈবাল, শালুক, উদ্ভিদ নানা জাতের, সেগুলোকে না বুঝিয়ে শুধুমাত্র পঙ্কজ শব্দের অর্থ বুঝায় পদ্ম ফুলকেই বোঝানো হয়েছে, এই কারণে এটি হচ্ছে যোগ রুরো শব্দ। এরূপ মহাযাত্রা, মহা সমারোহে যাত্রা অর্থাৎ বিবাহ পরবর্তী যাত্রা, কোথাও বিশেষ কাজে যাত্রা, আরো অন্যান্য অর্থ যাত্রা একটিকেও না বুঝিয়ে মৃত্যু পরবর্তীকে যাত্রাকে বোঝানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা বিভিন্ন জায়গায় যাত্রা করি, অর্থাৎ যেতে চাই, যাই সেই বিভিন্ন উদ্দেশ্যে, সেই যাত্রা না বুঝিয়ে মহাযাত্রা বোঝানো হয়েছে, শুধুমাত্র মৃত্যু পরবর্তী যাত্রাকেই বোঝানো হয়েছে। অনেকগুলো অর্থের মধ্যে একটি অর্থই বোঝানো হয়েছে, এই কারণে এটি যোগ রুরো শব্দ। এরূপ জলধি, জল ধারণ করে এমন, যেমন পুকুর, খাল, বিল, নদী, নালা, পাত্র ইত্যাদি, কিন্তু জলধি শব্দের একটি মাত্রই অর্থ হচ্ছে সমুদ্রকেই বোঝানো হয়েছে, এই কারণে অনেকগুলো অর্থের মধ্যে একটি অর্থ বোঝানোর কারণে জলধি শব্দের
সমুদ্রকে বোঝানোর কারণে এটি একটি যোগ রুরো শব্দ। প্রিয় শিক্ষার্থী, এরূপ রাজপুত রাজার পুত্র অর্থাৎ পরিত্যাগ করে একটি বিশেষ জাতিকে বোঝানো হয়েছে, রাজপুত বংশ। প্রিয় শিক্ষার্থী, উৎস অনুসারে এখন আমরা শব্দের শ্রেণীবিভাগ দেখব। তোমরা ইতিপূর্বেই এটির ক্লাস পেয়েছিলে। তারপরেও এখানে বোঝার সুবিধার্থে আমি আরেকবার আলোচনা করছি খুব সংক্ষিপ্তভাবে। ও ভাষা পণ্ডিতগণ উৎস অনুসারে শব্দের ৫ প্রকার শ্রেণীবিভাগ করেছেন। যেমন তৎসম, তদ্ভব, অর্ধতৎসম, দেশি, বিদেশি। এখানে তৎসম শব্দ সংস্কৃত থেকে সোজাসুজি যেসব শব্দগুলো এখানে এসেছে সেগুলি হচ্ছে তৎসম শব্দ। আর তদ্ভব হচ্ছে শব্দের মূল সংস্কৃতিতে পাওয়া যায়, কিন্তু স্বাভাবিক বিবর্তনের ধারায় কিছুটা আম পরিবর্তন হয়ে বাংলা ভাষায় এসেছে। এগুলো হচ্ছে তদ্ভব শব্দ। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন তদ্ভব এবং তৎসম শব্দ ছন্দে ছন্দে শিখে নিব। চন্দ্র, সূর্য, নক্ষত্র এই হলো তৎসম। আরো আছে ভবন, ধর্মপাত্র, মনুষ্য। এই ছন্দের মাধ্যমে আমরা এটা শিখে নিলে তৎসম শব্দগুলো আমরা বুঝতে পারবো। তদ্ভব শব্দ সংস্কৃত হস্ত, প্রকৃত হত্যু, তদ্ভব হাত। সংস্কৃত চর্মকার, প্রকৃত চর্ময়ার, তদ্ভব চামার। চর্মকারের হস্ত তৎসম, চামারের হাত তদ্ভব। প্রিয় শিক্ষার্থী, এটি সহজ সাধ্য হবে বলে আশা করছি। চর্মকারের হস্ত তৎসম, চামারের হাত তদ্ভব। অর্থাৎ চর্মকার শব্দটি হচ্ছে তৎসম, চামার হচ্ছে তদ্ভব। কিছুটা পরিবর্তন হয়ে এসেছে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখবো উৎস অনুসারে শব্দের অর্ধতৎসম শব্দের বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিত অর্থাৎ হালকা পরিবর্তন হয়ে বাংলা ভাষায় এসেছে। এইগুলোই হচ্ছে তৎসম, অর্ধতৎসম শব্দ। আর দেশি শব্দ হচ্ছে বাংলা ভাষা আদিম অধিবাসীদের বা বাংলা ভাষার সংস্কৃতির কিছু আম উপাদান বাংলায় রক্ষিত হয়েছে। এসব শব্দকে দেশি নামে অভিহিত করা হয়। এবং বিদেশি শব্দ রাজনৈতিক, ধর্মীয় এবং সংস্কৃতিগত বাণিজ্যিক কারণে বাংলাদেশে আগত ভাষাভাষী মানুষের বহু শব্দ বাংলায় এসেছে, স্থান করে নিয়েছে। এসব শব্দকে বিদেশি শব্দ বলা হয়। এখন আমরা পরবর্তীতে দেখব যে ভাষাগুলোর ছন্দে ছন্দে আহ অর্ধতৎসম এবং দেশি শব্দের ব্যবহার। তৎসম শব্দ কুৎসিত গিন্নি, শ্রাদ্ধ, জ্যোৎস্নার শ্রাদ্ধ, বৈষ্ণব রীতিতেই হবে। প্রিয় শিক্ষার্থী, এই ছন্দটি এখানে দেখতে পাচ্ছ লাল রঙের যে শব্দগুলো, এগুলোই হচ্ছে অর্ধ তৎসম শব্দ। প্রিয় শিক্ষার্থী, গল্পে গল্পে দেশি শব্দ হচ্ছে গঞ্জে টোঙা, টোপর পরে, ডাগর ডাগর পুরি, পুরি বিষে কুলা নিয়ে, ডিঙি মাচায় টং পেতে, পেটের পেটের জ্বালায় চুলার পাশে, ঢেকিতে ডাব করছে। প্রিয় শিক্ষার্থী, এখানে তোমরা দেখতেই পাচ্ছ লাল রঙের যে শব্দগুলো আছে সেগুলোই হচ্ছে দেশি শব্দ। এই গল্পটি তোমরা যদি মনে রাখতে পারো তাহলে তৎসম এবং অর্ধ তৎসম এবং দেশি শব্দগুলো খুব সহজেই মনে রাখতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো। উৎস অনুসারী শব্দের শ্রেণীবিভাগে বিদেশি শব্দের রাজনৈতিক, ধর্মীয় এবং সংস্কৃতিগত ও বাণিজ্যিক কারণে বাংলাদেশে আগত বিভিন্ন ভাষাভাষী মানুষের বহু শব্দ বাংলায় এসে স্থান করে নিয়েছে। এসব শব্দকে বলা হয় বিদেশি শব্দ। এসব বিদেশি শব্দের মধ্যে আরবি, ফার্সি, ইংরেজি শব্দই বিশেষভাবে উল্লেখযোগ্য। সে কারণে সমাজ জীবনের প্রয়োজনীয় উপকরণ রূপে বিদেশি শব্দও এদেশের ভাষায় গৃহীত হয়েছে। এছাড়া পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ, তুর্কি এসব ভাষারও কিছু শব্দ একইভাবে বাংলা ভাষায় এসেছে। আমাদের পার্শ্ববর্তী ভারত, মায়ানমার, বার্মা, মালয়, চীন, জাপান প্রভৃতি দেশেরও কিছু শব্দ বাংলায় প্রচলিত আছে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখব সেই শব্দগুলো। আরবি শব্দ ধর্ম সংক্রান্ত শব্দ এবং প্রশাসনিক সংস্কৃত শব্দ। ফার্সি শব্দগুলো ধর্ম সংক্রান্ত, প্রশাসনিক এবং বিবিধ শব্দগুলো তোমরা দেখে নিবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন যাব প্রিয় শিক্ষার্থী, উৎস অনুসারে শব্দের শ্রেণী বিভাগ আছে। ইংরেজি শব্দগুলো অনেকটা ইংরেজি উচ্চারণে ইউনিভার্সিটি, ইউনিয়ন, কলেজ, টিন, নোবেল, নোট, পাউডার, পেন্সিল ইত্যাদি। পরিবর্তিত উচ্চারণ আফিম, অফিস, স্কুল, বাক্স, হাসপাতাল, বোতল ইত্যাদি অনুরূপ অনুযায়ী।
ইংরেজি ছাড়াও ইউরোপীয় কিছু শব্দ এসেছে, পর্তুগিজ আনারস, আলপিন ইত্যাদি, ফরাসি কার্তুস, কুপন, ওলন্দাজ ইস্কাপন, টেক্কা ইত্যাদি। অন্যান্য ভাষা শব্দ যেমন গুজরাটি খদ্দর, হরতাল, পাঞ্জাবি চাহিদা, শিখ, তুর্কি চাকর, চাকু, টোপ, চীনা চা, চিনি, মায়ানমার বার্মিজ, লুঙ্গি ফুঙ্গি, জাপানি রিক্সা, হারিকেন। প্রিয় শিক্ষার্থী, তোমরা খুব সাধ্যভাবে শব্দগুলোর শ্রেণীকরণ শিখছো। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব যে মিশ্র শব্দ। কোন সময় দেশি বা বিদেশি শব্দের মিলনে শব্দ দ্বৈত সৃষ্টি হয়, অর্থাৎ দেশি এবং বিদেশি শব্দের সংমিশ্রণে নতুন আরেকটি শব্দ গঠিত হয়েছে। যেমন হাট, বাজার, রাজা বাদশাহ, হেড মৌলভী, হেড পণ্ডিত। এখানে দেখতে পাচ্ছ চৌহদ্দি ফার্সি চৌ, হদ্দি আরবি। এরূপ রাজা তৎসম ফার্সি বাদশা শব্দ, বাদশাহ ফার্সি শব্দ, হাট বাংলা শব্দ, বাজার ফার্সি শব্দ, হেড ইংরেজি শব্দ, মৌলভী ফার্সি শব্দ। এরূপ শব্দগুলি দেখে নেবে। প্রিয় শিক্ষার্থী, পারিভাষিক শব্দ হচ্ছে বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদ প্রতিশব্দগুলোকেই পারিভাষিক শব্দ বলে। এরূপ অম্লজান অক্সিজেন, উদ্যান হাইড্রোজেন, নথি ফাইল, প্রশিক্ষণ ট্রেনিং, ব্যবস্থাপক ম্যানেজার, বেতার রেডিও, মহাব্যবস্থাপক জেনারেল ম্যানেজার, সচিব সেক্রেটারি, স্নাতক গ্রাজুয়েট, স্নাতকোত্তর পোস্ট গ্রাজুয়েট, সমাপ্তি ফাইনাল, সাময়িকী প্রিপিরিয়ডিক্যাল, সমীকরণ ইকুয়েশন। প্রিয় শিক্ষার্থী, বাংলা ভাষার শব্দ ভান্ডার দেশি বিদেশি সংস্কৃত যে ভাষা থেকেই আসুক না কেন, এখন তা বাংলা ভাষার নিজস্ব সম্পদ। এগুলো বাংলা ভাষার সঙ্গে এমন ভাবে মিশে গেছে, বাংলা থেকে এদের আলাদা করে চিন্তা করা যায় না। প্রিয় শিক্ষার্থী, এরূপ শব্দের কঠিনতর বাংলা ভাষার সৃষ্টি নিষ্প্রয়োজন, যেরূপ টেলিফোন, টেলিগ্রাফ, রেডিও, স্যাটেলাইট ইত্যাদি প্রচলিত শব্দ। প্রিয় শিক্ষার্থী, আমরা উৎস অনুসারেও শব্দের শ্রেণীবিভাগ শেষ করলাম। আমরা এখন দেখব শব্দ এবং বাক্যের শ্রেণীবিভাগ তুলনামূলক আলোচনা। গঠন অনুযায়ী শব্দ দুই প্রকার, মৌলিক এবং সাধিত। গঠন অনুযায়ী বাক্য তিন প্রকার, সরল, জটিল বা মিশ্র বা যৌগিক শব্দ। অর্থ অনুযায়ী শব্দ তিন প্রকার, যৌগিক, রূঢ় বা রূঢ়ি শব্দ, যোগ রূঢ় শব্দ। বাক্যের অংশ দুই প্রকার, উদ্দেশ্য এবং বিধেয়। উৎস অনুসারে শব্দ পাঁচ প্রকার, তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। এবং উৎস অনুযায়ী বাক্য পাঁচ প্রকার, বিবৃতিমূলক বাক্য, প্রশ্নবোধক, ইচ্ছাসূচক, অনুজ্ঞাসূচক, বিস্ময়সূচক শব্দ বাক্য। প্রিয় শিক্ষার্থী, আমরা শব্দ এবং বাক্যের শ্রেণীবিভাগ তুলনামূলক আলোচনা দেখলাম। এখন তোমাদের জন্য যে বিষয়টি আমরা রেখেছি সেটি হচ্ছে মূল্যায়ন। তোমাদের এতক্ষণ পাঠের আমরা মূল্যায়ন দেখব যে গঠন অনুসারে শব্দকে কয় ভাগে ভাগ করা যায় এবং কি কি। তোমরা প্রিয় শিক্ষার্থী, তোমরা খাতা লিপিবদ্ধ করে এইগুলোর উত্তর লিখে আমাকে ইনবক্স করবে। গায়ক কোন ধরনের শব্দ? রূঢ়ি শব্দ কাকে বলা হয়, উদাহরণ দাও। অর্থ অনুসারে শব্দ কত প্রকার ও কি কি? শব্দ গঠিত হয় কি দিয়ে? শব্দ কত প্রকার? মহাযাত্রা শব্দটি কি শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়? পদ্মফুল কোন শব্দ? সন্দেশ কোন জাতীয় শব্দ? এবং শব্দ কাকে বলে? প্রিয় শিক্ষার্থী, আমরা একটি এমসিকিউ দুটি এমসিকিউ দেখব। নিচের কোনটি মৌলিক শব্দ? প্রিয় শিক্ষার্থী, তোমরা অনুমান করেছো নিশ্চয়ই, তোমাদের উত্তর একদম সঠিক হয়েছে কান। নিচের কোন শব্দটি উপসর্গ যোগে সাধিত হয়েছে? প্রিয় শিক্ষার্থী, দোয়াত, চাকু, চাহিদা, বিহার। হার শব্দের পূর্বে বি শব্দ গঠিত হয়েছে, অর্থাৎ এটি উপসর্গ শব্দের পূর্বে বসে। এখানে চা, হিদা দুটি আলাদার কোনো অর্থ নেই। দোয়াত দুটি আলাদা করলে কোনো অর্থ পাওয়া যাবে না। চাকু আলাদা করলে অর্থ পাওয়া যাবে না। কিন্তু বিহার, হারের পূর্বে বি ব্যবহৃত হয়েছে, দুটি ভাগ করলে দুটো আলাদার অর্থ পাওয়া যায়। কিন্তু বি শব্দটি হচ্ছে বি শব্দগুচ্ছটি হচ্ছে বর্ণগুচ্ছ হচ্ছে উপসর্গ শব্দের পূর্বে বসে। সুতরাং আজকের উত্তর ঘ, অর্থাৎ বিহার। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন চলে যাচ্ছি আমাদের যে কাজগুলো আমরা দেখব সেটি দেখতে পাচ্ছি। তৎসম শব্দের অর্থ কি? তদ্ভব শব্দের অর্থ কি? চর্মকার কি ধরনের শব্দ? পাউরুটি কি ধরনের শব্দ? এবং চশমা কি ধরনের শব্দ? একক কাজ হিসেবে তোমরা বাসায় বসে এগুলো করে ফেলো, এখনই উত্তরগুলো লিখে ফেলো তোমার খাতায়।
প্রিয় শিক্ষার্থী, আমরা এখন তোমাদের নিয়ে যাচ্ছি দলীয় কাজ, অর্থাৎ তোমাদের মা বাবা ভাই বোন নিয়ে তোমরা একসাথে বসে এই কাজটি সম্পাদন করবে। এই দুটি দলে বিভক্ত হয়ে যাবে। লাল দল সন্দেশ, জলধি, বাঁশি এবং রাজপুত শব্দগুলোর ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ লিখবে। তবে আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী এভাবে লিখবে, সন্দেশ পূর্বে ছিল সংবাদ অর্থে, এখন ব্যবহৃত হচ্ছে মিষ্টি জাতীয় দ্রব্য, অর্থাৎ এটি কোন ধরনের শব্দ, এইভাবে ব্যবহারটি লিখবে। সবুজ দল মহাযাত্রা, প্রবীণ, তেল, পঙ্কজ শব্দগুলোর ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ লিখে, প্রিয় শিক্ষার্থী তোমরা লিখে লিপিবদ্ধ করে রাখবে, এগুলো ছবি তুলে আমাকে ইনবক্স করবে। প্রিয় শিক্ষার্থী, আমরা ক্লাসের শেষের অংশের দিকে আছি। আমরা বহু নির্বাচনী পরীক্ষার সম্পাদন করব এখন। শব্দ প্রত্যয় উপসর্গ যোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য অন্য কোন বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে কি বলা হয়? প্রিয় শিক্ষার্থী তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ, তোমরা একদম সঠিক ধরেছো। মৌলিক শব্দ, রুড়ি শব্দ। কোনটি মিশ্র শব্দের উদাহরণ? প্রিয় শিক্ষার্থী তোমরা জানো হেড মৌলবী, হেড ইংরেজি, মৌলবী ফার্সি। সন্দেশ কোন শ্রেণীর শব্দ? রুড়ি শব্দ, কারণ ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এক নয়। রূঢ় যোগ রূঢ় শব্দ কোনটি? পঙ্কজ। কাদায় জন্মে, যে অনেকগুলো অর্থের মধ্যে একটি অর্থ কি প্রাধান্য পায়? পঙ্কজ। কাদায় বিভিন্ন উদ্ভিদ জন্মে, কিন্তু পঙ্কজ শব্দটি শুধুমাত্র পদ্ম ফুলকেই বোঝানো হয়, এই কারণে যোগ রূঢ়। আর সন্দেশ পেয়েছি আমরা উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ ভিন্ন হওয়ার কারণে এটি রুড়ি শব্দ সন্দেশ। আর পঙ্কজ হচ্ছে অনেকগুলো অর্থ রয়েছে, সেগুলো অর্থের একটি অর্থ যদি বোঝায় সেগুলো হচ্ছে যোগ রূঢ়। যে সকল শব্দের অর্থ তাদের প্রকৃতি এবং প্রত্যয় অর্থ অনুযায়ী হয়ে থাকে তাকে বলা হয়, প্রিয় শিক্ষার্থী তোমরা কি বলতে পারো? অর্থের প্রকৃতি এবং প্রত্যয়ের অনুগামী হয়ে থাকে রুড়ি শব্দ। পঙ্কজ শব্দটির একমাত্র পদ্ম ফুল অর্থেই ব্যবহৃত হয়েছে, সেগুলো হচ্ছে যোগ রূঢ় শব্দ। আমরা দেখব যৌগিক শব্দ কোনটি? গৈযোগ গায়ক, কারণ ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই হওয়ার কারণে এটি যৌগিক শব্দ। কোনটি যোগ রূঢ় শব্দ? এরূপ জলধি, তোমরা জানো জলধি জল ধারণ করে, অনেকগুলো অর্থের মধ্যে শুধুমাত্র সমুদ্রকেই বোঝানো হয়েছে, এই কারণে এটি যোগ রূঢ় শব্দ। সচিব তদ্ভব শব্দ। দহিত্র কোন শব্দ? যৌগিক শব্দ। উৎস অনুসারে শব্দকে 5 ভাগে ভাগ করা হয়। জলধি শব্দের অর্থ হচ্ছে যোগ রূঢ়। মহাযাত্রা কোন প্রকারের শব্দ? যোগ রূঢ় শব্দ, কারণ মহাযাত্রা শুধু মৃত্যুর পরবর্তী যাত্রাকেই বোঝানো হয়েছে, আর অন্য কোনো যাত্রাকে বোঝানো হয়নি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন বাড়ির কাজ দেখব। গঠন অনুসারে এখানে 5টি প্রশ্ন রয়েছে। 5টি প্রশ্ন তোমরা লিপিবদ্ধ করে খুব সুশৃঙ্খল ভাবে সময় নিয়ে বসে লিখবে। প্রয়োজন বোধে তোমাকে সহায়িকা হিসেবে বাংলা ভাষার ব্যাকরণ নবম দশম শ্রেণীর বইটি তোমরা আরেকবার দেখে এগুলোর উত্তর তৈরি করবে ইনশাল্লাহ। এগুলো তৈরি করে আমাকে অবশ্যই ছবি তুলে ইনবক্স করবে। তাহলে তোমাদের কোনো সমস্যা থাকলে সেগুলো আমি ওইখানেই সমাধান করে দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কমেন্ট বক্সে দেখি কি দেখা যাক কি আছে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের পূর্বের ক্লাসগুলো তোমরা উপভোগ করেছো, এজন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা লাইক দিয়েছো। তোমাদের পূর্বের ক্লাস থেকে একটি প্রশ্ন ছিল তোমাদের, সেটা হচ্ছে সংস্কৃত সানোচের বাংলায় মান হবে। এটি একটি প্রশ্নোত্তর। বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলা হয়। এটি তোমাদের বাড়ির কাজ। এছাড়া তোমাদের বাড়ির কাজ ছবি তুলে ইনবক্স করে দিবে, আমি সেগুলো দেখবো এবং শুধরে দিব। তোমাদের পরবর্তী ক্লাস সমূহ দেখার প্রত্যয় ব্যক্ত করছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের আরেকটি ঘোষণা রয়েছে। কলেজ ওয়েবসাইটে আপলোডকৃত এইসব ভিডিও ক্লাসসমূহ ডাউনলোড করে দেখে কমেন্ট করলেই পেয়ে যাবে প্রতি বিষয়ে অতিরিক্ত 10টি নম্বর, যা প্রাক নির্বাচনী পরীক্ষার নম্বরের সাথে যুক্ত হবে। প্রিয় শিক্ষার্থী, আজ আর দেরি করবে না, এখনই তোমরা তোমাদের ক্লাসগুলো
দেখছো, দেখে সেখানে কমেন্টস করবে। কমেন্ট করলে সেগুলো আমাদের ইনবক্স করে দিবে স্ক্রিনশটটি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের ভালো করে তোমরা সুন্দরভাবে এই ক্লাসগুলো দেখবে, এটাই আমার প্রত্যাশা। সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার প্রিয় শিক্ষার্থীদের প্রতি, সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের সম্মানার্থে একটি বিষয় আমি বলে রাখছি, সেটা হচ্ছে আপনার সন্তানের লেখাপড়ার গতিকে ত্বরান্বিত করার লক্ষ্যে সিলেবাসের উপর নির্ধারিত ক্লাস দেখার সুব্যবস্থা করেছেন। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেননি তাদের সুব্যবস্থা করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আর এই ভিডিও লেকচার সমূহ দেখে কমেন্ট করলেই শিক্ষার্থীটি প্রতি বিষয়ে পেয়ে যাবে অতিরিক্ত 10 নম্বর। এজন্য আপনি শিক্ষার্থীদের সাথে থেকে ক্লাসগুলো উপভোগ করবেন এবং অ্যাসাইনমেন্ট কার্যক্রম সর্বাধিক গুরুত্ব দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করছি। সরকার অনুমোদিত যেসব অ্যাসাইনমেন্ট গুলো তোমরা প্রিয় শিক্ষার্থী তোমরা করছো, সেগুলো অবশ্যই গুরুত্বের সাথে করবে, কারণ এখানে মূল্যায়ন করা হবে এই নাম্বারের ভিত্তিতেই তোমাকে পরবর্তী পরীক্ষার নম্বর প্রদান করা হবে। প্রিয় শিক্ষার্থী, দশম শ্রেণীর প্রি টেস্ট সংক্ষিপ্ত বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাসের বাংলা ব্যাকরণ অংশের 30টি নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে এবং নির্মিত অংশ থেকে 70 নম্বরের প্রশ্ন থাকবে। এগুলো আমাদের কলেজ ওয়েবসাইটে রয়েছে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রি টেস্ট পরীক্ষার যে 100 নম্বরের পরীক্ষা হবে ইনশাআল্লাহ সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে বলে আশা করা যায়। ইনশাআল্লাহ এজন্য ক্লাসগুলো মনোযোগ সহকারে অনুশীলন করবে। পাঠ্য বইয়ের সাথেই থাকবে, পাঠ্য বইয়ের অধ্যায়গুলো যে অনুশীলন করা হয় তার মধ্য থেকে 100% নাম্বার পাবে বলে আশা করা যায়। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন তোমাদের ধন্যবাদ জ্ঞাপন করছি, আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। তোমরা অনেকক্ষণ ধরে মনোযোগ সহকারে ক্লাসটি অনুধাবন করেছো, বুঝতে পেরেছো, এজন্য তোমাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা সুস্থ থাকো, বাসায় থাকবে, সুরক্ষিত থাকবে এবং অ্যাসাইনমেন্ট এবং হোমওয়ার্ক গুলো অবশ্যই করে আমাকে ইনবক্স করবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি। মনিরুল ইসলাম, প্রভাষক, বাংলা মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ।